সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি লন্ডন বাংলা স্টুডিও থেকে এবং বিজয়ের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিউজ অন টপ নিউজ অনুষ্ঠান। আপনারা জানেন এই অনুষ্ঠানে আমরা সপ্তাহান্তে প্রকাশিত বাংলা সংবাদপত্রের শীর্ষ সংবাদ নিয়ে আলোচনা এবং পর্যালোচনা করি এবং প্রতি সপ্তাহে আমাদের সাথে দুজন অতিথি যোগ দেন। তেমনি আজ আমাদের মধ্যে দুজন অতিথি আছেন, আমরা তাকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব। প্রথমেই আছেন খসরুজ্জামান খসরু, তিনি এনএইচএস-এর কর্মকর্তা এবং একজন জনপ্রিয় রাজনীতিবিদ। খসরু ভাই, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগতম। থ্যাংক ইউ। পরে আছেন সাপ্তাহিক বাংলা পোস্ট সম্পাদক ব্যারিস্টার তারেক চৌধুরী। তারেক ভাই, আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ আপনাদেরকেও। তাহলে চলুন আমরা প্রথমে পত্রিকাগুলোর সংবাদ শিরোনাম দেখে নেই। আমার কাছে প্রথমে আছে সাপ্তাহিক সুরমার শীর্ষ সংবাদ, বিমানবন্দর নিরাপত্তা যাচাইয়ে বিশেষ গোয়েন্দা ঢাকায়। পরে আছে সাপ্তাহিক দেশ শীর্ষ সংবাদ, টিভি অনুষ্ঠানে সিলেটি কমিউনিটি নিয়ে নানা মন্তব্য, গাফফার চৌধুরীর বক্তব্যে তুলফার। আরও কয়েকটি সাবহেডিং আছে, এরা লাঙ্গল টু লন্ডন কমিউনিটির অভিভাবক, চ্যানেল এস-এ অর্ধশিক্ষিত মালিক সারাত গালাগালি করেছে, লুৎফুর না লতিফুর 3টি ট্রাম্প কার্ড খেলেছে, আবু তাহের সিঙ্গাপুরি বলেছিল আমার কল্যাণ এয়া দরকার, আলাস্কায় ও সিলেটিরা পান ও কবরের কাগজ বিক্রি করে। এগুলো একটা অনুষ্ঠানে গাফফার চৌধুরীর বক্তব্য এবং সেখানে আবু তাহের চৌধুরী, মাহি জলিল এবং লুৎফুর রহমানের প্রতিক্রিয়াও আছে, ওনাদের বক্তব্য আছে। সাপ্তাহিক দেশের দ্বিতীয় ফ্রন্ট পেজের শীর্ষ সংবাদ, হযরত শাহজালাল বিমানবন্দরের নিরাপত্তা যাচাই বিশেষ গোয়েন্দারা ঢাকায়। এরপরে আছে সাপ্তাহিক জনমত শীর্ষ সংবাদ, হাউজিং বিলে নয়া অন্তর্ভুক্তি, বন্ধ হচ্ছে সারা জীবনের জন্য বরাদ্দ, কাউন্সিল হাউস 5 বছরের জন্য। পরে আছে সাপ্তাহিক পত্রিকা, তাদের শীর্ষ সংবাদ, ঢাকা থেকে লন্ডনে আদম পাচার, বাংলাদেশ সরকারের কঠোর হুঁশিয়ারি ব্রিটেনের। এরপরে সাপ্তাহিক বাংলা টাইম শীর্ষ সংবাদ, পূর্ব লন্ডনের সড়কে অতর্কিত আক্রমণের শিকার বাঙালি পাইলটের করুণ কাহিনী। সাপ্তাহিক বাংলা পোস্ট শীর্ষ সংবাদ, নতুন সামরিক জোটে বাংলাদেশ। এরপরে আছে সাপ্তাহিক বাংলা সংলাপ শীর্ষ সংবাদ, গাফফার চৌধুরীর কুরুচিপূর্ণ বক্তব্য, সিলেটিরা লাঙ্গল টু লন্ডন। সর্বশেষ আমার কাছে আসছে সাপ্তাহিক বাংলা কাগজ শীর্ষ সংবাদ, দেশের টাকায় পদ্মা সেতু। এই ছিল এই সপ্তাহে প্রকাশিত বাংলা সংবাদপত্রগুলোর শীর্ষ সংবাদ। আমরা 2-3টি নিউজ নিয়ে আলোচনা করব। প্রথমেই যদি আমরা আলোচনায় আসি, যে নিউজটি সাপ্তাহিক দেশ এবং বাংলা সংলাপ এবং সুরমা 3টা পত্রিকায় এসেছে, আমার মনে হয় এই নিউজটি নিয়ে একটু আমাদের আলোচনা করা দরকার। আপনারা জানেন যে গত শনিবার বোধহয় 12ই ডিসেম্বর বর্ষিয়ান সাংবাদিক এবং 21 গানের রচয়িতা গাফফার চৌধুরীর 82তম জন্মবার্ষিকী ছিল এবং জন্মবার্ষিকী উপলক্ষে চ্যানেল আই ইউরোপের স্টুডিওতে একটি প্রোগ্রাম অনুষ্ঠিত হয়, লাইভ প্রোগ্রাম। যেই প্রোগ্রামে গাফফার চৌধুরী কিছু কথা বলেছেন এবং তিনি সিলেটিদের অনেক সহযোগিতার কথা বলেছেন, অনেক প্রশংসা করেছেন, বাট পাশাপাশি আবার কিছু কথা বলেছেন যে যারা এই সহযোগিতাটা করছে তারা শিক্ষিত না, অশিক্ষিত উনি বোঝাতে চেয়েছে। এবং একটা পর্যায়ে উনি বলেছেন যে যারা সহযোগিতা করছেন এরা ওই যে বলে যে লাঙ্গল টু লন্ডন, আমরা যেটা বলি আর কি এইরকম। এবং একটি টেলিভিশন চ্যানেলের মালিকের কথা উল্লেখ করে বলেছেন যে ওনার বিরুদ্ধে একটা প্রোগ্রাম করে সারা রাত্রে গালাগালি করেছেন একজন অর্ধশিক্ষিত টেলিভিশন মালিক। লুৎফুর রহমানের কথা বলেছেন, ওনার নাম বলছেন লুৎফুর না লতিফুর, হয়তো উনি ভুলেও বলতে পারেন অথবা ইচ্ছা করে বলতে পারেন, আমরা জানি না। বিশিষ্ট কমিউনিটি কেম আবু তাহের চৌধুরীর কথা বলেছেন যে তিনি তার বিরুদ্ধে একটা লিফলেট প্রকাশ করেছিলেন এবং লিফলেটের মধ্যে তিনি লিখেছিলেন যে তার কল্যাণ নেওয়া উচিত। এই জিনিসগুলো এসেছে। এবং আরেকটা কথা বলেছেন যে আলাস্কায়ও সিলেটিরা পান এবং খবরের বিক্রি করেন। তিনি বলছেন যে সিলেটিরা সব জায়গায়, তিনি আমেরিকার আলাস্কা গেছিলেন, সেখানেও দেখেছেন যে সিলেটিরা সেখানে পান এবং খবরের কাগজ বিক্রি করে। এ নিয়ে একটি চাপা খুব কমিউনিটি বিরাজ করছে, যে অনেকে বলছেন যে গাফফার চৌধুরী বক্তব্যের মধ্য দিয়ে আপনার কমিউনিটিকে অপমানিত করেছেন, সিলেটি কমিউনিটিকে অশিক্ষিত বলেছেন। আপনি কি বলবেন? ধন্যবাদ। আমি আসলে যেটা আমি এইমাত্র দেখলাম বা দেশে দেখি প্রোগ্রামটা দেখার সুযোগ হয় নাই। প্রথম আমার যেটা হচ্ছে গাফফার চৌধুরী কথাটা বলার পরে ওনার কোনো মতামত নেওয়া হয়েছে কিনা, কারণ ওনার রিয়েকশন নেওয়া হয়েছে কিনা, যিনি আদৌ সুস্থ জ্ঞানে বলেছেন না এমনিতেই চলে আসছে, ওনার এটা নেওয়া উচিত ছিল। তাহলে আমরা বুঝতে পারতাম যে ওনার যে বক্তব্যটা কতটুকু যে স্পিরিটে আমরা ধরতেছি যে ইয়েস এখানে সিলেটি কমিউনিটির কথাবার্তা বলছেন, এটা উদ্দেশ্য প্রণোদিত না বেখেয়ালি বলেছেন, এটা একটা বিষয়। তবে যেভাবেই বলুন না কেন, উনি আমাদের কমিউনিটি হিসেবে বাংলাদেশের একজন
সম্পদ এবং কৃতি পুরুষ, সেটা আমি বলবোই, কারণ 21শে গানের জন্য পরিচিত। কিন্তু একটা কমিউনিটিকে, যে কমিউনিটিকে তিনি দীর্ঘদিন যাবৎ 40 বছর যাবৎ উনি, আমার জানা মতে ওনার 81তম জন্মদিন খুব সম্ভবত, 40 বছর বাংলাদেশ আর এখানে 40 বছর, সেইখানে একটা মিডিয়ায় কথা বলার সময় ওনার একটু সজাগ হওয়া উচিত ছিল, একটুটা আমি বলবো একটু চেয়ে বেশি মানে সচেতন থাকা উচিত ছিল উনি কী বলছেন। কারণ উনি যা বলেন সেগুলি একটা কমিউনিটির প্রভাব ফেলে, প্লাস পুরো একটা কমিউনিটিকে, এখানে বিলেতে বাংলাদেশি কমিউনিটির যে বর্তমান অবস্থান, সেই অবস্থানের জন্য সিলেটিদের যে কঠোর পরিশ্রম এবং অবদান, এটা আরও মনে হয় আরও 100 বছর লাগবে এই অবস্থানে আসতে হলে। আমরা যদি ধরে নেই যে আমাদের গত 100 বছর বা গত 30-40 বছরে আমাদের যেটা আসছে, 100 বছরের উপরের ইতিহাস বলতে হবে। আমরা যদি সংবাদপত্রের ইতিহাস থেকে ধরি, 15 সালে যখন শুরু হয়েছিল, 1915 সালে যে সত্যবাণী আমরা বলি, যে পাকের সত্যবাণী দিয়ে শুরু হয়েছিল যে যাত্রা, এই বিলেতে শতাব্দী, হ্যাঁ, বিলেতে বাঙালি কমিউনিটি যে উত্তার আজকের অবস্থান, এটা সিলেটিদের অবদান, আর কারো অবদান নয়। সুতরাং আরেকটা কথা যে উনি বলতেন যে মানে সবকিছুই নন সিলেটি শিক্ষিতরা কিছু করে নাই, সবকিছুই সিলেটিরা করে, যারা লাঙ্গলটু লন্ডন। আমাদের কি শিক্ষিত বলা উচিত না, উনি হয়তো বলতে চেয়েছেন যে, আমি বলতেছি যে আমাদের কমিউনিটি থেকে শিক্ষিত না আছে, উনি হয়তো বলতে চেয়েছেন যে আমাদের এখানে যারা করেছেন, যারা আগে আমাদের বাপ যারা আসছেন, তারা সবার শিক্ষিত ব্যাকগ্রাউন্ড ছিল না, তারা কিন্তু অনেক অবদান করেছেন। আমি ওনার পক্ষে বলছি না, উনি যেটা বলছেন উনি গর্হিত অপরাধ করেছেন, উনি এভাবে বলতে পারেন না কমিউনিটির। তো উনি এটাও হয়তো বলতে পারেন, যেহেতু ওনার বক্তব্য আসলে ভালো হতো, উনি এটাও হয়তো বলতে চেয়েছেন যে এখানে যারা আসছেন মানে কোনোভাবেই কাউকে ছোটো করা উচিত নয়। যারা আসছেন অনেকেরই লেখাপড়া ছিল না, অনেকেরই হয়তো লেখাপড়া ছিল না, তাদের অবদান কিন্তু অনেক, হ্যাঁ। কিন্তু যদি বলে থাকেন, আমি দেখি নাই লাঙ্গলটু লন্ডন এটা গর্হিত অপরাধ করেছেন, সেই অপরাধের ক্ষমা নেই। আমি বলছেন যে বাংলাদেশের তো 82% মানুষ আমরা কৃষিজীবী মানুষ, যারা লাঙ্গল এবং জোয়াল বলে যাদের জলের সাথেই সম্পর্কিত। তো এটা লাঙ্গল বললে প্রকৃতপক্ষে বাংলাদেশের মানে এত ব্যাখ্যাতে যাওয়ার দরকার নাই, শুধুমাত্র আমি যেটা বলবো উনি এটা সঠিক কাজ করেন নাই। আমার মনে হয় উনি লাইভ প্রোগ্রামে ওই সময় উনি ছিলেন এবং তিনি সরাসরি গাফার ভাইয়ের বক্তব্য শুনেছেন। আপনার কাছ থেকে শুনতে চাই। থ্যাংক ইউ তাইসির ভাই, থ্যাংক ইউ লন্ডন বাংলা টিভি। আর বিজয়ের মাস, যারা এই মাসে শহীদ হয়েছেন, যাদের রক্তের বিনিময়ে আর ইজ্জতের বিনিময়ে আমাদের এই স্বাধীনতা, এই বিজয় দিবস, তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যিনি না হলে আমরা আজ বাংলাদেশ স্বাধীনতা, বিজয় দিবস এইসব কিছুই আমরা পেতাম না। তাদের সবার প্রতি শ্রদ্ধা জানিয়েই হ্যাঁ, আমি এই প্রোগ্রামে ছিলাম। গাফফার চৌধুরী সাহেব, আপনি নিজেও বলেছেন, আমার তারেক ভাই বলেছেন যে একজন প্রথিতযশা সাংবাদিক, একজন সাংবাদিক হিসাবে, একজন লেখিয়া হিসাবে, একজন সাহিত্যিক হিসাবে তার কাছে সারা বাঙালি জাতির ঋণী, এবং যতদিন জাতি থাকবে তার এই নামটা এখানে থেকে যাবে। এই আসন থেকে তিনি চলে আসবেন না। উনার 82তম জন্মদিবসে আমি গিয়েছি। আমি এখনও ধন্যবাদ জানাই যারা এটা আয়োজন করেছিলেন। আমি গিয়েছিলাম জাস্ট একজন ওয়েল উইশার হিসাবে ওনাকে শুভেচ্ছা জানাতে। সে অনুষ্ঠানে আসলে আমরা ফ্যাক্টটাতে যদি আমরা আসি, তাহলে হয়তো যদি কোনো কূপ সৃষ্টি হয়ে থাকে সেটা একটু হালকা হয়ে যেতে পারে। সেটা হচ্ছে তিনি প্রসঙ্গটা নিয়েছেন বঙ্গবন্ধুর একটা উক্তি দিয়ে। বলেছেন যে বঙ্গবন্ধু বলেছিলেন যে আমার দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করবে অশিক্ষিত মানুষরা, এই শিক্ষিত মানুষের উপর আমার আস্থা একটু কম। এই প্রসঙ্গতে তিনি বলেছিলেন যে সিলেটে আমি লন্ডনে আসার পরে 40 বছর থেকে আছি, যারা অনেক মানুষই আছেন যারা অশিক্ষিত মানুষরা, লেখাপড়া করেন নাই, বরং লাঙ্গলটু লন্ডন বলতে পারেন, এরাই আমাকে সাহায্য করেছেন সবচেয়ে বেশি। বরং অনেক সিলেটের বাইরের অনেক আছেন সুশিক্ষিত, ওনারা অনেক সময় আমাদের কোনো কাজে আসেননি, কোনো সাহায্যে আসেননি। ইভেন বাংলা স্কুলেও বাচ্চাদেরকে পাঠাতেন না। তিনি মেলবোর্নের একটা স্কুলের এক্সাম্পল দিয়েছেন। এটা নো ডাউট যে ওনার প্রসঙ্গপূর্বক হয়তো ওনার স্মৃতিচারণ করতে গিয়ে উনি সেটা এভাবে না করে হয়তো অন্য কোনোভাবে করতে পারতেন। স্মৃতিচারণ করতে গিয়ে তিনি কিছু নাম এনে ফেলেছেন, কিছু ঘটনা এনে ফেলেছেন, যেটা হয়তো মনে করেন উনি উনার কথাই বলেছেন, আমি তো আমার কথাই বলছি যে কোন প্রেক্ষাপটে সেটা বলেছেন, যেটা অনভিপ্রেত। আমরা হয়তো এখানে অনেকেই সেটা মনে করেছেন তিনি হয়তো অন্য কোনো বিষয়ে তার লেখির ব্যাপারে হয়তো কোনো কথা বলবেন। হাউএভার আমি আশা করি যে এখান থেকে ব্যাড ফিলিংস নেওয়ার রাদার কিছু নেই। আমি আমার বিশ্বাস যে ভাই, আমি যেটা বলতে চাচ্ছি আপনাকে যে গাফফার চৌধুরী সিলেটিদের প্রশংসা করলেন যে সিলেটিরা এখানে পত্রিকা চালাইতেছে, যত অবদান সিলেটিদের, পাশাপাশি আবার তারা অশিক্ষিত, এই কথাটাতে বলার প্রয়োজন আছে। প্রসঙ্গটা এসেছে ওই বঙ্গবন্ধুর উক্তি থেকে। আসলে বঙ্গবন্ধুর উক্তিটা তো নিয়ে আসা হয়েছে এইটাই বলার জন্য সিলেটিরা অশিক্ষিত। যখনই আপনি কোনো এক্সাম্পল নিয়ে আসবেন
নিয়ে আসা হচ্ছে যে পরবর্তী পর্যায়ে আপনি যেটা বলবেন ওইটাকে রেকটিফাই করার জন্য। তিনি দেখেন, তিনি স্পেসিফিক্যালি সিলেটি অশিক্ষিত বলেছেন, বরং সিলেটের অনেক অশিক্ষিত মানুষ সাহায্য করেছেন। দেখেন যে প্রোগ্রামটা করতেছেন সেটা একজন সিলেটেরই মালিক, শোয়েব চৌধুরী সাহেব সিলেটেরই, এবং উনার সামনে যারা বসেছিলেন সবাই শিক্ষিত সিলেটি বসেছিলেন। অতএব আমি সেটাকে এভাবে নেব, টেলিভিশনের মালিকের বাড়ি তো সিলেট, আমি তো এই কথাটাই বলতেছি। এবং এখানে আমি উনি যাই বলে তখন মাহি জলিল সাহেবের ব্যাপারে, মাহি জলিল সাহেব চ্যানেলাইজ করেছেন, আমরা সেটাকে নিয়ে গর্ব করি। আমাদের হাফিজ বক্স সাহেব এটিএন বাংলা এনেছেন, আমরা গর্ব করি। আমাদের সামাদ ভাই তিনি বাংলা টিভি করেছেন, আমরা গর্ব করি। আমাদের ডাক্তার বশির আহমেদ সাহেব সুরমা করেছেন, আমরা গর্ব করি। আপনি একটা পত্রিকা আছেন, আমরা গর্ব করি। সাজ্জাদ সাহেব লন্ডন বাংলা করেছেন, আমরা গর্ব করি। এগুলো সব আমার গর্ব। আপনার আমাদের আহমেদ সামাদ চৌধুরী সাহেব পত্রিকা এখন এমাদ সাহেব চালাচ্ছেন, এগুলো আমার গর্বের ব্যাপার। এবং ওগুলোই তো ওনার চারণ ক্ষেত্র। গাফফার ভাইয়ের সাহিত্যের, লেখিয়ের চারণ ক্ষেত্র তো এই মিডিয়াই। আমার মনে হয় কতটা আমি শিওর তিনি হয়তো এটাকে আরো, আমি উনার সাহিত্য নিয়ে, উনার কথা নিয়ে আমার সমালোচনা ঠিক নাই, বাট হয়তো অন্য একজন হলে তো আরেকভাবে বলতেন, যেটাকে হয়তো আমরা আরো বেশি পছন্দই করতাম, রাদার দেন আমাদের মনে একটু দুঃখ জায়গা থেকে কিছু নাম এসে গেছে যেটা হয়তো যেটা আসছে কমিউনিটির মধ্যে ছাপা খুব, যেটা যে গাফফার চৌধুরীর মনের ভিতরে যে কথাটি ছিল যে বাঙালি এখানকার সিলেটি কমিউনিটি অশিক্ষিত, সে কথাটি বেরিয়ে আসছে এবং এজন্যই লোকজন ক্ষুব্ধ। আর একটা কথা হচ্ছে যে এখানে যে সিলেটি অশিক্ষিত, টোটালি যে অশিক্ষিত বলা, আমার ফার্স্ট জেনারেশনে হয়তো বা আমাদের বাচ্চারা যখন আসছিলেন শিক্ষা দীক্ষা কম ছিল, কিন্তু থার্ড জেনারেশন, দ্বিতীয় জেনারেশন তো সবই এখন মানে শিক্ষার প্রথম জেনারেশনে। আপনার বড় মানে যদি আনোয়ার চৌধুরীর কথা বলেন, ব্রিটিশ সিলেটি থেকে, আমি থার্ড জেনারেশন কেন যাব? আমি শিওর গাফার ভাই সেটা মিন করেন নাই যে সিলেটি সব অশিক্ষিত, বরং উনার আগেও এখানে সিলেটি শিক্ষিত মানুষ এসেছেন। আমি যদি আজকে তাইবুর রহমান সাহেবের কথা বলি, যারা বাংলাদেশ ওয়েলফেয়ার ফেডারেশন করেছিলেন, আমি আলহাজ আব্দুল মুতলিব সাহেব যদি কথা বলি, বা এরকম আমাদের অনেকে আছেন যারা আগে এসেছেন, ইভেন গাফার ভাইয়ের আগে এসেছেন, 40 বছর আগে। আপনি যেটা আপনি যেটা বলতে চাচ্ছেন যে গাফার ভাই সিলেটের অশিক্ষিত বলেন না, সিলেটের অশিক্ষিত লোকজন হেল্প করেছে, অনেকটা এরকম। আমি এরকম ব্যাপারটা দেখি, আমি শুনি না অনেক অশিক্ষিত লোক, সিলেটের অনেক অশিক্ষিত লোকজন করেছেন, সিলেটের অশিক্ষিত সেটা বলেন না। আমরা তো সামনে বসে আছি, আমরা তো স্কুল কলেজ আমি দেখি নাই, এটা সিলেটের অনেক অশিক্ষিত লোক আমাকে হেল্প করেছেন, বরং সিলেটের বাইরে নন সিলেটি কথাই বলেছেন, নন সিলেটি অনেক শিক্ষিত লোকই সাহায্য করেন। আমরা জিনিসটাকে সেভাবেই নিয়েছি। তবে হ্যাঁ, কিছু কিছু নাম তিনি মেনশন করেন তার স্মৃতিচারণে গিয়ে, যেটা আমরা অনেকেই হয়তো চাইনি যে এটা এভাবে আসুক। এটা ডিবেটেবল, এটা উনার ব্যাপার, উনি বলেছেন। আইনজীবী, আইনের বিষয়টা উনি বলবেন। আমি যে প্রশ্নটা হচ্ছে আমাদের শ্রদ্ধেয় কমিউনিটি লিডার আবু তাহের চৌধুরী নাম উল্লেখ করে যেটি বললেন যে উনি একটি লিফলেট ছাপাইছিল, লিফলেটের মধ্যে উনি লিখছে যে উনি নাকি ডক্টর শফিউল্লাহ সাহেবের জানাজা করেছিল, ওইটা নিয়ে যে উনি একটা লিফলেট হিসেবে বলছে যে তার কল্যাণ নেওয়ার দরকার। এই দেশে উনি যেটা আবু তাহের চৌধুরী মানে ডিনাই করেছেন, যে উনি বলেছেন যে তাকে মানে উনি যে এই ধরনের কোনো লিফলেট উনি কখনো প্রকাশ করেন এবং এই দেশে এই ধরনের লিফলেট ছাপানোর কোনো সুযোগই নেই। আপনি কি মনে করেন যে এই দেশে এই ধরনের লিফলেট ছাপানোর কোনো সুযোগ আছে? এবং একটা কথা হচ্ছে, আমি আইনের ব্যাখ্যা দিতে এখানে আসি নাই, আমি জেনারেল কিছু বলবো আর কি। আইনের ব্যাখ্যা দিতে আসি না, আপনাকে আমি বললাম এটা তো অ্যাটেম্পট টু মার্ডারের না, এটা আমি তো ডিটেলসে যাব না, আমি জেনারেলি এটা কমেন্ট করব আর কি এই ব্যাপারে, কিন্তু আমি আইনের ব্যাখ্যা দিচ্ছি না, কারণ আমি লিগ্যাল অ্যাডভাইস দিতে আসি না এখানে। যেটা হচ্ছে গিয়ে জেনারেলি যেটা বলি যে কারো বিরুদ্ধে কোনো কিছু মানহানিকর কোনো কিছু বলা যাবে না আপনার কাছে যদি কোনো প্রুফ না থাকে। যদি কেউ করে কারো বিরুদ্ধে, সেক্ষেত্রে তার এই কনসিকুয়েন্সেস তাকে ফেস করতে হবে, এগুলি বলা যায় আর কি। আর দ্বিতীয়ত, তাহের ভাই আমাদের সম্মানিত মানুষ, তাহের ভাই বা কারো সম্পর্কে সকলের নিজস্ব স্তর অনুযায়ী সম্মান রয়েছে, কারো সম্মান হরণ করার অধিকার কারো নাই, এটা আমরা বলতে পারি আর কি। সুতরাং আইনের ব্যাখ্যা যদি জেনারেল বলেন যে কোনো সাক্ষ্য প্রমাণ ছাড়া কারো বিরুদ্ধে কুৎসা মিথ্যা কোনো কিছু প্রচার করা এটা অপরাধ, কিন্তু এই বিষয়ে কতটুকু কি অপরাধ বা না অপরাধ আমি এই ব্যাপারে যাব না, কারণ এই ব্যাপারে আমি ছিলামও না, আমি দেখিও নাই, আমি যা শুনেছি জেনারেল একটা কমেন্ট করলাম। আবু তাহের চৌধুরী উনি যে ওনার প্রতিবাদ লিপিতে যেটা বলেছেন যে আমি যদি ওই সময় এরকম লিফলেট বের করে থাকতাম তাহলে তো উনি ওনার কল্লা উড়িয়ে দেওয়ার কথা বলেছে, তাহলে ওইটা তো এটা মানে সাংঘাতিক ধরনের আপনার অ্যাটেম্পট টু মার্ডারের একটা অভিযোগ। উনি তো পুলিশে কমপ্লেন করার কথা ছিল, তখন তো পুলিশে কমপ্লেন। লিগ্যাল ব্যাপারে গেলে আমি আপনাকে 1000 কোয়েশ্চেন করতে পারবো, হ্যাঁ। সুতরাং লিগ্যালি ডিসকাশন করার জায়গা নাই, আদৌ সত্য কিনা, আদৌ মারা গেছে কিনা, আর লিফলেট বেরিয়েছিল কিনা, বাংলাতে বেরিয়েছিল না, ইংলিশে বেরিয়েছিল কিনা, তাহের চৌধুরীর নাম ছিল না, বা তাহের ভাই কীভাবে ছিল, গাপ্পার চৌধুরীর নাম ছিল না, আব্দুল গাপ্পার চৌধুরী ছিল না, আগা চৌধুরী ছিল, হাজার এক্সপ্লেনেশন, এগুলি প্রশ্ন করলে উত্তর দেওয়ার শেষ নাই। মোট কথা কোর্টে গেলে এটাও বলবে যে
গাফফার চৌধুরী এসব বলার ইন্টেনশনটা কি ছিল? তারে মানে অন্য কাউকে আহত করা না ভুলে বলে ফেলছেন? অনেক হাজার হাজার কোয়েশ্চেন আসবে, বুঝছেন? সুতরাং এগুলি আমার যেটা সাধারণ বক্তব্য যে গাফফার চৌধুরী বা কারোর অন্য কারোর মান সম্মান কমিউনিটি হরণ করার অধিকার নাই এবং এটা বলা উচিত হয়নি। আর দ্বিতীয়ত পত্রিকা যেগুলি আছে একটা বলার পরে যে আপনারা ক্ষুব্ধ হয়েছেন, আমরা ক্ষুব্ধ হয়েছি, সেটা শোনার পর গাফফার চৌধুরী তো বলতে পারেন বা ভুল হয়ে গেছে বা আমি তো এভাবে বলি নাই, এই ব্যাখ্যাটা আসে নাই তো। সুতরাং ওনার দ্বিতীয় বক্তব্য না শোনা পর্যন্ত ওনার সম্পর্কে কিছুই বলা সঠিক না। আমি আসছি কসুজ্জামানের কাছে। আমার কাছে আরেকটা প্রশ্ন, আপনি জানেন চ্যানেলের মালিকের কথা উনি উল্লেখ করেছেন যে আমার মনে হয় প্রসঙ্গান্তরে যায়, কারণ এই বিষয়টা যেহেতু অনেক ক্ষোভের ব্যাপার রয়েছে, সেনসিটিভ বিষয়, তো আমরা বেশি বললে অনেকে আহত হবে। আচ্ছা, আমার কাছে আছে, এখানে ক্ষমা চাওয়ার দাবি উঠেছে। আচ্ছা, তাই আমি আগেই বলছি যে তিনি তো সিলেটি একজন টিভি মালিকের উপস্থাপনায় এই অনুষ্ঠানে ছিলেন। অতএব আমি মনে করি, আমি জাস্ট মনে করতেছি যে তার মনোজগতে সিলেটিদের প্রতি নয়, হয়তো উনার সময়ে যেসব সিলেটিরা আমাকে সাহায্য করেছেন তার ডেমোগ্রাফিক্যাল ম্যাপ হয়তো উনি দিতে চেয়েছেন। আমি তাই মনে করছি যে লাঙ্গল টু লন্ডন অনেক সিলেটি উনারাই আমাকে সাহায্য করেছেন, অনেক শিক্ষিত মানুষ আমাকে সাহায্য করেননি। উনি হয়তো সেটাই মিন করেছেন যে শিক্ষার দাম কালচারের এটা তো বলার প্রয়োজন ছিল কিনা, সিলেটিরা সহযোগিতা করছে এটাই বললেই ওইটা এসেছে এখানে সাংস্কৃতিক বাঙালিত্ব, আমাদের বাংলাদেশের সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। যারা আমি আপনার কথা একটা মিনিট, আমি যেটা বলতে চাচ্ছি যে উনি এত প্রশংসা করছে যে এখানকার কমিউনিটিকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে সিলেটিদের অবদান, সবকিছু বলার পরে আবার এটাকে বলার প্রয়োজন আছে যে এরা অশিক্ষিত লাঙ্গল টু লন্ডন? না, উনি এরা অশিক্ষিত কথা বলেন নাই। ওরা অশিক্ষিত বললে তো এখানে উনি এক্স্যাক্টলি বলছে যে সবকিছুই করছে যারা যে বলে আর কি না ওই যে লাঙ্গল টু লন্ডন এরকম। এটা আমরা ওই সময় যেটা মনে করেছি, যেটা ফিল করেছি, উনি বলতেছেন যে যারা বেশি এগিয়ে গিয়েছেন এরা অনেকেই ছিলেন হয়তো কম শিক্ষিত লোক সিলেটেরই, ওনারাই এগিয়ে গেছেন এই এখানে বাঙালি কমিউনিটিকে প্রতিষ্ঠিত করতে, বাঙালিত্ব প্রতিষ্ঠিত করতে, ইভেন মুসলমানিত্ব প্রতিষ্ঠিত করতে ওনারাই এগিয়ে গেছেন। মসজিদ করেছেন, স্কুল করেছেন, বাংলা নিউজ পেপার করেছেন, টেলিভিশন করেছেন, বঙ্গবন্ধু নিয়ে ফিল্ম করেছেন। টাকাটা এসেছে, উনি বলেছেন আওয়ামী লীগ আমাকে সাহায্য করেনি, টাকাটা আমাকে অর্ডিনারি সিলেটেরা দিয়েছেন, উনি এভাবে বলেছেন। যেটা হচ্ছে যে ধরেন একটা ক্ষমা চাওয়ার দাবি উঠেছে বা ব্যাখ্যা দেওয়ার দাবি হচ্ছে গাফফার চৌধুরীর কাছ থেকে, আপনি মনে করেন কি আব্দুল গাফফার চৌধুরীর ব্যাপারে ব্যাখ্যা দেবেন বা তার যদি ভুল করে থাকেন তাহলে ক্ষমা চাওয়া? আমার মনে হয় সেটা গাফফার চৌধুরী সাহেবের সাথে কথা যদি কেউ বলতে পারেন, উনি সম্ভবত বাংলাদেশে আছেন এখন, ওনার সাথে আলাপ করার পরে ওনার এক্সাক্ট ইন্টেনশনটা কী ছিল যেটা ব্যারিস্টার তারেক সাহেব এখানে বলেছেন, ওনার ইন্টেনশনটা বোঝার পরে হয়তো মানে এরকম একটা জিনিস আসতেই পারে। আমি যতটুকু জানি ওনাদের সবারই খুব সুসম্পর্ক, এই সুসম্পর্কের মধ্যে কথাগুলো এসেছে। আমি শিওর যে বাঙালি কমিউনিটিতে আমাদের মিডিয়াতে যারা আছেন সবাই সবার সাথে একটা সুসম্পর্ক বজায় রেখে চলেন। আমার মনে হয় ব্যাপারটাকে এভাবেই দেখলে বেটার হবে। হয়তোবা আব্দুল গাফফার চৌধুরী টেলিভিশন, উনি তো গরুয়া পরিবেশে অনেক কথাই বলেন, হয়তো টেলিভিশন চ্যানেলে যে কথা বলছেন এটা হয়তো উনি ভুলে গেছেন যে আমি তো গরুয়া করেছি। উনি লুৎফুর রহমান সাহেবের নাম বলতে পারেন নাই, উনি ভুলে গিয়ে লতিফুর রহমান সাহেব ইন্টেনশনালি বলতেছেন নাকি ভুলে গেছেন, এটা আমার কাছে মনে হয়েছে উনি ভুল বসত। এটা হয়তো বয়স হয়ে গেছে, এটা বুঝতে হবে আমাদের। হয়তো অনেক সময় হয়তো অনেক নাম আমরা আশা করব যে আব্দুল গাফফার চৌধুরী বাংলাদেশ থেকে ফিরে আসলে এর একটা ব্যাখ্যা দিবেন, এতে গিয়ে এই ব্যাখ্যার মধ্য দিয়ে হয়তো এই বিভ্রান্তির অবসান করবে। আমরা আসি সাপ্তাহিক জনমতের একটি নিউজ, সেটি নিয়ে আমরা একটু আলোচনা করব যে হাউজিং বিলে নয়া অন্তর্ভুক্তি বন্ধ হচ্ছে স্যার সারা জীবনের জন্য বরাদ্দ কাউন্সিল হাউস 5 বছরের জন্য। খুশরু ভাই, কাউন্সিল হাউস তো আমরা জানি যে সেটি পার্মানেন্ট টেনেন্সি দেওয়ার পরে এটা আপনারই থাকবে আর ঢিল মৃত্যুর আগ পর্যন্ত, অন্তত 5 বছরের জন্য সেটি করা হচ্ছে। এটা একটা মৌলিক বিষয়। আমাদেরও স্বাধীনতার আমাদের যে ম্যানিফেস্টো ছিল, যে আমাদের মূল নীতি যেগুলো ছিল, আমাদের মৌলিক চাহিদা হাউজিং অ্যাকোমোডেশন প্রোভাইড করা, এটা হচ্ছে একটা ওয়েলফেয়ার স্টেটের আপনার মেইন একটা প্রভিশন। বাট আমরা সিচুয়েশনটা চেঞ্জ হয়েছে, আমরা জানি এখানে ডেমোগ্রাফি চেঞ্জ হচ্ছে এভরিডে। যে হারে জনসংখ্যা বাড়তেছে সে হারে কাউন্সিল হাউস বা ল্যান্ডলর্ডের হাউজিং বাড়তেছে না। তো সরকারকে এখানে যে বিভিন্ন রকমের মেজারমেন্ট নিয়ে আসতে হচ্ছে, সেটা হচ্ছে যে অনেকেই গড় পেয়েছেন, মনে করেন
কাউন্সিল ঘরটা পার্মানেন্টলি সারা জীবনের জন্য পেয়েছেন। দেখা গেছে তারপরে আসলে ওনার 5 বেডরুমের 4 বেডরুমের ঘরের দরকার নেই, সব বাচ্চারা বড় হয়েছে, লেখাপড়া করেছে, ভালো চাকরি করতেছে, ওদেরও সংসার করেছে, ওরা এই ঘর থেকে বেরিয়ে গেছে, কিন্তু বাবা মা অনেক সময় সেই 4-5 বেডরুমের ঘরে পড়ে রয়েছেন। এটা ব্যাপারটা কেন শুধু বাঙালি নয়, এটা হচ্ছে সব সমাজেরই, বাঙালি নন বাঙালি সাদা যারা ইচ্ছেন সবার জন্যই। তাহলে এই ঘরগুলো যদি এমটি করা যায়, ঘরগুলো দেওয়া যায়, তাহলে যারা ঘরটা পাবেন 5 বছর বাদে তাদেরকে আবার অ্যাসেস হয়তো করা হবে, করে দেখা হবে ওনাদের ফাইন্যান্সিয়াল অবস্থাটা কীরকম, ওনাদের হাউজিং কন্ডিশন কীরকম, বয়সের কন্ডিশন কীরকম। ওনারা হয়তো তখন দেখা যাবে যে অনেকেই আছেন হয়তো যে অন্য একটা ঘর কিনে নিতে পারবেন, একজন কেউ কেউ আছে ভালো চাকরি করতেছেন, ভালো রোজগার করতেছেন, ওনারা অথবা এমন তো হতে পারে যে এই গড় দেওয়া হচ্ছে 5 বছর পরে দেখা গেছে জনসংখ্যা বেড়ে গেছে, এর চেয়ে বড় বড় প্রয়োজন হতে পারে। সো এটা অ্যাসেসমেন্টের দরকারই আছে। আমাদের অনেকেই কিন্তু হাউজিং লিস্টে 15 বছর 20 বছর থেকেও আছেন, এরকম প্রমাণ আছে। এই অ্যাসেসমেন্ট থেকে আমরা পজিটিভ সাইডটা যেটা হতে পারে, 5 বছর পরে দেখা যেতে পারে এই সংসার 4 জনের ছিল, এখন সেটা 7 জন হয়েছে, অতএব ওদের হাউজিং নিডটা বেড়েছে, ওদেরকে আরো বড় হাউস দিতে হবে। বাট ইন দ্য সেম টাইম চলেও যেতে পারে, হ্যাঁ, যাদের কাউন্সিল হাউসের দরকার নয়, দরকারটা ফুরিয়ে গেছে, যারা নিজেরা গোর এফোর্ড করতে পারবেন, তারা হয়তো মুভ আউট হওয়ার মতো অবস্থা হতে পারে। গুড অ্যাডভাইস হবে। ওইখানে একজন ব্যারিস্টার আছেন, ওনার সামনে হ্যাঁ ওনার সামনে, বাট আমি আমার এজ এ অর্ডিনারি পাবলিক আমি যে অ্যাডভাইসটা মানুষকে করবো সেটা হচ্ছে যে যারা পারবেন রাইট টু বাই ফ্যাসিলিটিটা যদি অ্যাডভান্টেজটা ইউজ করেন, অনেক ডিসকাউন্টের মাধ্যমে হয়তো ঘরগুলো কিনে নিতে পারবেন। দ্যাট উড বি মাই বেস্ট অ্যাডভাইস। তারেক ভাই, আপনার অ্যাডভাইস? এটা আরো চেঞ্জ হতে পারে, কিন্তু আসলে প্রশ্নটা কি না, এই যে কাউন্সিল হাউস যে 5 বছরের জন্য করছে, তখন আমাদের কমিউনিটির, অ্যাকচুয়ালি বাঙালি কমিউনিটির বেশিরভাগ মানুষই আমরা কাউন্সিল হাউসে বসবাস করলেন, তো 5 বছর পরে যদি গড় চলে যায় থাকবে কোথায়, তার কি করবে? এটা আসলে মানে এক্সিস্টিং এর জন্য হবে না, এটা নতুন যেগুলি করবে সেগুলির সরকারের পক্ষে বক্তব্য আছে, আমাদের পক্ষে বক্তব্য আছে। সরকারের পক্ষে বক্তব্য, হাউজিং এখন মানে প্রতি বছর সরকারের মানে নীতি অনুযায়ী প্রতি বছর 200,000 বাড়ি করা দরকার, কিন্তু গত কয়েক বছরে মানে কোনো ধরনের বাড়ি হয় খুবই কম, যার ফলে মানে অনেক মানুষ, তারপরে ইউরোপের মানুষের ইনফ্লাক্স, অনেকগুলো কারণ রয়েছে। সরকারের পক্ষে তো যেটা করছে এটা যৌক্তিক আমি বলবো যে সরকার করছে। আমাদের প্রেক্ষাপট থেকে আমাদের জন্য মহাবিপদ। একজন মানুষ 10 বছর 15 বছর পরে একটা বাড়ি পেল, 5 বছর পরে আবার তারা রিশিডিউল করবে। তো আমার দৃঢ় বিশ্বাস সরকার এখানে আনফেয়ার হবে না, করবে না। আপনারা হাউজিং পলিসি দেখেন, সরকার মানে আমার কাছে মনে হয় যে আসলে তো ভালোই করতেছে। এই যে এখন হাউজিং এস্টেটের মানে অ্যাসোসিয়েশনের বাড়ি রাইট টু বাই করতে পারে, এখানে অনেকে রাইট টু বাইয়ের কারণে অনেকে কিন্তু অনেক পয়সাও পেয়েছেন, ভালো অবস্থানে আছেন, সেগুলি সবগুলো দেখা দরকার। কিন্তু যে এই এগুলো কোনো সমস্যার সমাধান হবে না, মানুষের কষ্ট পাবে। যেটা হলো সরকার আমাদের পলিসি অনুযায়ী যেটা রেখেছি, লেবার পার্টি বলেন, টরি পার্টি বলেন, বছরে 200,000 বাড়ি তৈরি করবে, অ্যাফোর্ডেবল হাউজিং, সেটা করতে হবে। প্লাস অনেকগুলো বিষয় আছে, কাউন্সিল মানে টেনেন্টদেরকে কীভাবে নিয়ন্ত্রণ করতে হবে, আরও লোকাল কাউন্সিলগুলোকে আপনার প্ল্যানিং পারমিশনের জন্য ইন্ডিপেন্ডেন্স দিতে হবে, মানে স্বাধীনতা দিতে হবে, তারা নিজেরা হাউজিং করতে পারবে। সুতরাং সব সমস্যা শুধুমাত্র 5 বছর করে সমস্যা যেটা বলতেছে, আমি লজিক্যালি এটা বলবো রং, কারণ 5 বছরের জন্য করে সমস্যা তো সমাধান হচ্ছে না। 5 বছর পরে হয়তো আপনি কয় % পাবেন যে এমটি, মনে করেন 2%, 1% পাবেন যে তার প্রয়োজনের মানে এমটি থাকতেছে, বড় ছেলে মেয়ে বিয়ে দিয়েছে 2 জন। বেশিরভাগ মানুষ তো ওভার ক্রাউডিং, আমরা টাউন এমলেটসে বলেন, নিউ হোমে বলেন, প্রায় সময় আরো বাড়তে পারে। এটা সমস্যার সমাধান না। সমাধান প্রতি বছর মিনিমাম 200 থেকে 300,000 বাইর করতে হবে এবং অ্যাফোর্ডেবল হতে হবে। প্লাস লোকাল কাউন্সিলকে স্বাধীনতা দিতে হবে যে তারা বাইর করতে হবে। প্লাস অনেকগুলো বিষয় আছে, যেমন মনে করেন এই কমার্শিয়ালি বেস যেগুলি টিএফএল এর, যেগুলি মেয়র অফ লন্ডন টিএফএল এর অনেকগুলি প্রপার্টি কমার্শিয়াল বেস দিছে, এগুলিকে কন্ডিশন দেওয়া উচিত যে ইয়েস, টিএফএল এর প্রপার্টি যারা নিবা কমার্শিয়ালি করবা, তুমি 200 ঘর বানালে 100 ঘর দিতে হবে সোশ্যাল হাউজিং এর জন্য, সেইখানে কাউন্সিল অ্যাকোমোডেশন করতে হবে। মানে সরকারের একটা সমন্বিত পরিকল্পনা দরকার, এটা দিয়ে মানুষের দুর্ভোগ বাড়বে, হাউজিং সমস্যার সমাধান হবে। খসরু ভাই যেটা বলছিলাম, আমার এটা ইম্পর্টেন্ট পয়েন্ট যে আমাদের যাদের গোল কেনার সামর্থ্য আছে বা সুযোগ আছে, রাইট টু বাই এর এই সুযোগটা নেওয়া উচিত। তাহলে আপনি গোলের মালিক হয়ে গেলে আপনার 5 বছর পরে যে আপনাকে গোল থেকে বের করে দিবেন, 5 বছর হবে তাদের রাইট টু বাই তো দিবেই না। সুতরাং এখন যারা আছে সুযোগটা নিয়ে নেয়, 100,000 200,000 ডিসকাউন্ট পাওয়া যায়, এখন অনেক ডিসকাউন্ট বাড়িতে পাচ্ছেন ইয়েটিএ। সুতরাং এটা ভালো। এখন বিভিন্ন ধরনের অনেকেই 100,000 200 অনেক আগে থেকে পেয়ে আসছেন। আমরা রিসেন্টলি মানে লয়ার হিসেবে কিছু ডিল করতে তখন পাওয়া যায় যে রাইট টু বাড়ির ক্ষেত্রে 100,000 200,000 পেয়ে গেছে, মানে যেটা 200,000 বাড়ি 100,000 অনেক ডিসকাউন্ট পাওয়া যায় আর কি। সুতরাং সেই সুযোগটা নেওয়া উচিত। তারেক ভাই, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমাদেরকে বিদায় নিতে হবে। আপনি আমাদের অনুষ্ঠানে আসার জন্য আপনাকে ধন্যবাদ।
আর খসরু ভাই আপনাকেও ধন্যবাদ সময় Pleasure. দেওয়ার জন্য। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানে একেবারে শেষ প্রান্তে বিদায় নিতে হবে। আজকের মতো দেখা হবে আগামী সপ্তাহে একই অনুষ্ঠানে একই সময়। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।